হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনার্স চৌথ বর্ষের ডিসক্রিট ম্যাথমেটিক্সের অধ্যায় 2-এর বেসিক পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা আজকের পর্বে কিছু ফাংশন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ফাংশনগুলো আমাদের এই অধ্যায়ের জন্য অতি গুরুত্বপূর্ণ। আমাদের অধ্যায়েরটি হচ্ছে সাম স্পেশাল ফাংশনস অ্যান্ড অ্যালগোরিদম, কতিপয় বিশেষ ফাংশন এবং অ্যালগোরিদম। আমরা এই অধ্যায়ে আমরা প্রথমে ফাংশন নিয়ে আলোচনা করব, দেন কিছু থিওরাম রয়েছে, এরপর দেন আমাদের ম্যাথ রয়েছে। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটি টার্ম আমরা প্রমাণ করব আপনাদের সাথে। তাহলে আমরা প্রথমে যে ফাংশনগুলো নিয়ে আমাদের জানতে হবে সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে আমরা যে ফাংশনটা জানব সেটা হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন। আমাদের ফ্লোর ফাংশন হলো একটি বাস্তব সংখ্যা এক্স এর ফ্লোর হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা যাহা এক্স হতে ছোট বা ইহার সমান। আমরা এই যে সংখ্যাটা বললাম, আমরা সেটা একটা উদাহরণের মাধ্যমে সেটা একটু বোঝার চেষ্টা করি। মনে করেন আপনাকে দেওয়া হলো 3.12। তার আগে আরেকটা কথা বলি, আমার ফ্লোর ফাংশনকে এভাবে প্রকাশ করা হয়, এটা দেখলে আমরা কি বলবো? ফ্লোর ফাংশন বলবো। এই ফ্লোর ফাংশনটার রেজাল্ট কত হবে আমরা যদি বের করি, সেটা হবে আমার 3। এটার কারণ হচ্ছে, মনে করেন এটা হচ্ছে আপনার 3, এটা হচ্ছে আপনার 3.12, এটা হচ্ছে 3-এর পরে আরেকটা পূর্ণ সংখ্যা আমি ধরলাম 4, সেটা হচ্ছে 4। তাহলে আমার ফ্লোর ফাংশন বলতেছে একটি বাস্তব সংখ্যা এক্স এর ফ্লোর হলো, এই যে এটা একটা বাস্তব সংখ্যা, এই যে আমরা এটাকে বোঝাচ্ছি এক্স মানে 3.12, এটা উদাহরণ নিলাম আর কি। ফ্লোর হলো বৃহত্তম পূর্ণ সংখ্যা যাহা এক্স হতে ছোট বা ইহার সমান। মানে আমি যে এক্স ধরছি মানে 3.12, এটা থেকে ছোট পূর্ণ সংখ্যাটাই হচ্ছে আমার ফ্লোর সংখ্যা। যেমন মনে করেন আপনার হতে পারে সেটা 4.01 হতে পারে, 4.01। তাহলে আমার এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4.01 মনে করেন, এটা হচ্ছে আমার 5 মনে করেন, মানে 4-এর পর একটা পূর্ণ সংখ্যা দিলাম 5। আপনি বলেন আমি কি 4.01 এর ফ্লোর সংখ্যা আমি কি 4 বলবো নাকি 5 বলবো? আমি তো বড় নিতে পারবো না, আমাকে ছোট নিতে হবে, এবং কিন্তু এটার সাথে পূর্ণ সংখ্যা হতে হবে, অবশ্যই সেটা আমার কি হবে? 4 হবে। তাহলে আমরা যদি সংজ্ঞাটাকে অন্যভাবেও ডিফাইন করি, এক্সকে অতিক্রম করে না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যাকে এক্সের ফ্লোর বলে। যেমন দেখেন 4.01, এটা কি 4কে কি অতিক্রম করছে? 4কে অতিক্রম করা নাই। মানে আপনার যেটা দেওয়া থাকবে, মনে করেন আপনার যদি দেওয়া থাকে 4, তাহলে রেজাল্ট 4 হবে। আর যদি এরকম 4.01 দেওয়া থাকে, তাহলে আপনার 4ই হবে, কিন্তু কখনো 5 হবে না। ফ্লোর সংখ্যা কখনো কি ছোটো হয়, বড় হয় না। তাহলে আমরা কি বুঝতে পেরেছি ব্যাপারটা? বলতেছি কি এক্সকে অতিক্রম করে না এমন বৃহত্তম পূর্ণ সংখ্যাকে এক্সের ফ্লোর বলা হয়। আমরা এক্সের ফ্লোর ফাংশনের মানকে আমরা এভাবে ডিনোট করব। ওই যে আপনাদেরকে কিছুক্ষণ আগে বললাম, আমরা এভাবে কি করব সেটা ডিনোট করব। কেমন? এরপর দেন আমরা কিছু এখন এক্সাম্পল দেখব। যেমন হাফের যদি আমরা ফ্লোর সংখ্যা বের করি, যেমন দেখেন এটা হচ্ছে হাফকে আপনি লিখতে পারবেন 0.5 লিখতে পারবেন, তাই না? হাফকে আপনি কি লিখতে পারবেন? 0.5 লিখতে পারবেন। তাহলে দেখেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 1। আমি তো 1 নিতে পারবো না, আমাকে 0.5 থেকে ছোট পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে আমি নিতে পারবো 0, এই জন্য আমি 0 নিলাম। ক্লিয়ার? সেটা নিলাম। তারপর আছে -হাফ। তাহলে আমার -হাফ দেওয়া আছে, এই যে -হাফ লিখলাম। -হাফ লেখার পর -হাফ মানে কি বলেন তো? -0.5, তাই না? হ্যাঁ। তাহলে আমার -0.5 খেয়াল করবেন, এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার -1, এটা হচ্ছে আমার -0.5।
তাহলে 0 থেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে, -1 আছে। তাহলে অবশ্যই আমাকে কি নিতে হবে, -1 নিতে হবে। ক্লিয়ার? আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এরপর দেন আরেকটা উদাহরণ বলতেছি 3.12, সেটা তো বললাম। আর যদি কখনো সেটা যদি পূর্ণ সংখ্যা চলে আসে, তাহলে আপনি সেটা বসিয়ে দিবেন, যেটা আমাদের প্রথম সংখ্যার মধ্যে বলেছিল x হতে ছোট বা ইহার সমান। এখানে সমান বলার কারণটা হচ্ছে, যদি কখনো এরকম পূর্ণ সংখ্যা যদি চলে আসে, তখন সেটার ফ্লোর ফাংশন হবে, সেটা হচ্ছে আমার 4 হবে। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম ফ্লোর ফাংশন কী জিনিস। তাহলে আমরা আরেকবার দেখে নিই। একটি বাস্তব সংখ্যা x এর ফ্লোর হবে বৃহত্তম পূর্ণ সংখ্যা যাহা x হতে ছোট। এই যে x, এটাকে যদি x মনে করেন, x থেকে ছোট বৃহত্তম পূর্ণ সংখ্যাই হবে আমার ফ্লোর ফাংশন, এবং সেটা যদি পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে ইহার সমান আমরা বলতে পারি। তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে ফ্লোর ফাংশন কী জিনিস। আমরা একটা নোটাবিনা দেখব এখন। দ্য ফ্লোর ফাংশন ইজ ওপেন। ফ্লোর ফাংশনকে যখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন রূপে প্রকাশ করব, তখন তাকে এইভাবে ডিনোট করব। মানে আমরা যখন ফ্লোর ফাংশনকে যখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা সামনে পাবো, যে গস ফাংশন, সেটা আমরা সামনে দেখতে পাবো। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন রূপে যখন প্রকাশ করব, তখন গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বা গস ফাংশনকে এভাবে ডিনোট করা হয়। তাকে মনে রাখবেন, ফ্লোর ফাংশনকে এভাবে ডিনোট করা হয়, আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে এভাবে ডিনোট করা হয়। জিনিসগুলো একটু ক্লিয়ারলি মনে রাখবেন। তাহলে এটাকে আমরা বলতে পারি গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন অফ এক্স, এটাকে আমরা বলতে পারি ফ্লোর ফাংশন অফ এক্স আমরা বলতে পারি। এবার আমরা দেখব সিলিং ফাংশন। কি দেখব? এবার আমরা দেখব সিলিং ফাংশন, অতি গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সেটা হচ্ছে সিলিং ফাংশন। সিলিং ফাংশনকে এভাবে ডিনোট করা হয়, সিলিং ফাংশনকে এভাবে ডিনোট করা হয়। কেমন? এটা হচ্ছে সিলিং ফাংশনকে এভাবে ডিনোট করা হয়। আচ্ছা দেখেন, আমরা একটু উদাহরণ দিয়ে আপনাকে বলি। আপনাকে মনে করে দিলেন হাফ দিলেন, তাহলে আপনাকে মনে করেন হাফ দিলেন, তাহলে হাফ যদি দে, আপনি এটাকে বলতে পারেন 0.5 বলতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 0.5, এটা হচ্ছে আমার 1। স্যার কিছুক্ষণ আগে দেখেন, আমি যখন ফ্লোর ফাংশন নিয়ে কথা বলেছিলাম, তখন আমার মানে এটা যদি x হয়, x থেকে ছোট পূর্ণ সংখ্যাটাকে নিয়ে আমি কাজ করেছিলাম ফ্লোর ফাংশনের ক্ষেত্রে। আর এটা যদি আমার x হয়, আমার সিলিং ফাংশনের ক্ষেত্রে ওই x থেকে বড় পূর্ণ সংখ্যাটা নিয়ে আমি কি করব, কাজ করব। ক্লিয়ার? তাহলে আশা করি আপনারা ক্লিয়ারটি মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন যে ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশনের মধ্যে যে ডিফারেন্সটা। তাহলে এবার আমরা সংজ্ঞার মধ্যে চলে যাই। আমার বলা হচ্ছে একটি বাস্তব সংখ্যা x এর সিলিং হলো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাকে x এর সিলিং বলে। আমরা ব্যাপারটা হয়তো বুঝতে পারি নাই, আমরা উদাহরণের মাধ্যমে সেটা ক্লিয়ারলি বুঝতে পারবো। x এর সিলিং ফাংশনের মান এভাবে নির্দেশ করা হয়। তাহলে আমরা তো প্রথমের রেজাল্টটা দেখলাম, এবার -1/2 দেখেন। যখন আপনি -1/2 সিলিং ফাংশন বের করবেন, তাহলে এটাকে লেখা যায় -0.5 অবশ্যই। তাহলে এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার -0.5, আর এটা হচ্ছে আমার কত, -1। তাহলে আপনি দেখেন, আপনি যখন -0.5 যখন কি বের করেছিলেন, ফ্লোর ফাংশন যখন বের করেছিলেন, তখন আপনি কি রেজাল্ট কি নিয়েছিলেন, -1। মানে তার থেকে ছোটো, মানে ব্যাপারটা খেয়াল করেন, জিনিসটা বুঝেন। যখন ফ্লোর ফাংশন বলবে তার থেকে ছোট পূর্ণ সংখ্যা আমি নিব, আর যখন আপনার কি বলবে, সিলিং ফাংশন বলবে এটা থেকে বড় পূর্ণ সংখ্যা, আমাদের একটু মিস্টেক হলো, যখন -0.5 ছিল, তখন আমরা যখন এই আপনার ফ্লোর ফাংশন নিছিলাম, তখন আমাদের বৃহত্তম পূর্ণ সংখ্যা নিয়ে আমরা নিছিলাম। -0.5 থেকে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে কি -1। আর আপনি যদি দেখেন, যখন আমি সিলিং ফাংশন নিয়ে কাজ করতেছি, তখন আমি বৃহত্তম পূর্ণ সংখ্যা নিতে পারবো না, আমাকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা নিতে হবে। তাহলে -0.5 থেকে ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা আমরা নিচ্ছি কত, 0 আমরা নিচ্ছি। এই জন্য আমাদেরকে এখানে বলা হয়েছে একটি বাস্তব সংখ্যা x এর সিলিং হলো
ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাকে এক্স এর সিলিং বলা হয়। যেমন আমরা আরেকটু সহজ উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, তাহলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে আপনার। মনে করেন এটা হচ্ছে 3.12, এটার সিলিং ফাংশন আপনার কি হবে? মনে করেন এটা হচ্ছে আপনার 3, এটা হচ্ছে আপনার 3.12, এটা হচ্ছে আপনার 4। তাহলে আমি 3.12-র সিলিং ফাংশন আমি নিব, 3 নিতে পারবো না, তার থেকে বড় পূর্ণ সংখ্যা আমাকে নিতে হবে, সেটা হচ্ছে আমার 4। এই জন্য আমরা 4কে লিখবো এটার সিলিং ফাংশন। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে আর যদি সেটা পূর্ণ সংখ্যা হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যাবে? 5 বসে যাবে। মনে করেন আপনি যদি এখানে লেখেন 5, তাহলে 5-এর কি আপনি কি দশমিক, এখানে তো দশমিক যুক্ত, এটা তো সরাসরি পূর্ণ সংখ্যা হলে সেই রেজাল্টটা বসিয়ে দিবেন। ক্লিয়ার? আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে আমরা যদি সহজ কথায় যদি বলি, আমাদের যদি বলা হয় যে এই যে 3.12 এটা কি ফাংশন? ফ্লোর ফাংশন না? ফ্লোর ফাংশন বললে এই যে 3 এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3.12, এটা হচ্ছে 4, আমি তার থেকে ছোট পূর্ণ সংখ্যাটা নিব। ব্যাপারটা হচ্ছে এরকম, বেসিকটা হচ্ছে এটা 3টা নিব। আর যদি আমার যদি বলে সিলিং ফাংশন বলে, তখন আমি এই তার থেকে কি নিব? 3.12 থেকে বড় পূর্ণ সংখ্যাটা আমি নিব। এই ব্যাপারটা হচ্ছে এটাই, এটা হচ্ছে বেসিকটা হচ্ছে এটাই। আশা করি আপনারা এই ব্যাপারগুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমরা বলতে পারি আমার ফ্লোর ফাংশন হচ্ছে যে বাস্তব সংখ্যা দেওয়া আছে তার থেকে ছোট মান। আপনারা নোট করে রাখেন কনসেপ্টগুলো, আপনাদেরকে যে কনসেপ্টগুলো বলতেছি বিভিন্নভাবে আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি, আপনারা বেসিক কনসেপ্টগুলো নোট করে রাখবেন। আবারও বলছি, ফ্লোর ফাংশন হলো, এই যে কিছুক্ষণ আগে ফ্লোর ফাংশন দেখলাম, ফ্লোর ফাংশন হলো আপনার যে বাস্তব সংখ্যা দেওয়া থাকবে, এই যে বাস্তব সংখ্যা দেওয়া থাকবে তার থেকে ছোট মান, ঠিক আছে? আর আমার সিলিং ফাংশন হলো যেই বাস্তব সংখ্যা দেওয়া থাকবে তার থেকে বড় বড় মান। ক্লিয়ার? আবারও বলছি, সিলিং ফাংশন হলো যেই বাস্তব সংখ্যা দেওয়া থাকবে তার থেকে বড় মান হবে। আর যদি আপনার সরাসরি পূর্ণ সংখ্যা দেওয়া থাকে, সেই যদি নিজেই যদি পূর্ণ সংখ্যা হয়, তার ফ্লোর ফাংশনের ভ্যালুটা যেটা আসবে সিলিং ফাংশনের ভ্যালুটা তাই আসবে। কারণ আমরা দেখেছিলাম যে আপনি যদি লক্ষ্য করেন, এখানে আমরা 5-এর ফ্লোর ফাংশন দেখেছিলাম 5, আবার 5-এর সিলিং ফাংশন দেখেছিলাম 5। মানে যেটা যদি সে যদি এক্স যদি নিজেই পূর্ণ সংখ্যা হয়, তখন সিলিং ফাংশন আর ফ্লোর ফাংশন দুইটা কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমরা একটা নোটা বিনা দেখব। যদি এক্স যদি, এই যে কিছুক্ষণ আগে বললাম আপনাদেরকে যে বেসিক কনসেপ্টটা, এক্স যদি নিজেই পূর্ণ সংখ্যা হয়, ইটসেলফ নিজেই যদি পূর্ণ সংখ্যা হয়, তাহলে ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন সমান হয়ে যাবে, তাই না? হ্যাঁ। এরপর অন্যতায় ফ্লোর ফাংশনের সাথে এক যোগ করলে সিলিং ফাংশনটা পাওয়া যায়। যেমন দেখেন, আপনি যদি ব্যাপারটা যদি একটু এখানে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আপনি এই যে এটা কী ছিল বলেন তো? এটা কি ফাংশন? এটা তো ফ্লোর ফাংশন। এটা কি ফাংশন? ফ্লোর ফাংশন। এটা কি ফাংশন? সিলিং ফাংশন। তাহলে ফ্লোর ফাংশনের সাথে এক যোগ করলে আপনি সিলিং ফাংশনটা পাচ্ছেন নাকি পাচ্ছেন না? পাচ্ছেন। দেখছেন, উদাহরণের সাপেক্ষে আমরা বলতে পারতেছি ব্যাপারগুলো। একটু মুখস্থ করবেন না, বুঝে মুখস্থ করবেন। ক্লিয়ার? তাহলে আমরা ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন বিস্তারিত জেনে গেলাম। এবার আমরা অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন আমরা জানবো। দ্য অ্যাবসোলিউট ভ্যালু অফ দ্য রিয়েল ফাংশন অফ এক্স রিটেন, অ্যাবসোলিউট ভ্যালুকে এভাবে লেখা হয় এবিএস, যেটা আমরা অনার্স সেকেন্ড ইয়ারে ফরটার্ন টেকনিক্স দেখেছিলাম, এবং সেটাকে এভাবে ডিনোট করা হয়, ডিফাইন করা হয় এভাবে। দেখেন, আমার অ্যাবসোলিউট ভ্যালু থেকে যখন কোনো একটা রেজাল্ট আসবে, তখন 3টা রেজাল্ট আমরা পাবো। 0 পাবো, এক্স পাবো, -x পাবো। এক্সের মান যদি 0-এর সমান হয়, তখন অ্যাবসোলিউট ভ্যালুয়ের রেজাল্ট হচ্ছে 0। এক্সের মান যদি 0 থেকে বড় হয়, অ্যাবসোলিউট ভ্যালুয়ের মান হবে এক্স। অ্যাবসোলিউট ভ্যালুয়ের মান যদি 0 থেকে ছোটো হয়, তখন কি হবে? তার রেজাল্ট আসবে -x। মনে করেন আপনাকে বলল যে -5, তাহলে -5কে আপনি বলতে পারেন এভাবে, মাইনাস তো লিখবেন, একটা মাইনাস চিহ্ন দিবেন। মাইনাস দেওয়ার পর কেন মাইনাস চিহ্ন দিলাম বলেন তো? আপনি এখানে যে এক্স আছে, এই যে এখানে এক্সের মানটা আছে, এই এক্সের মানটা 0 থেকে বড় না 0 থেকে ছোট? আমরা জানি নেগেটিভ মান সবসময় 0 থেকে কি হয়? ছোট হয়। তাহলে 0 থেকে ছোট হলে অ্যাবসোলিউট ভ্যালুর রেজাল্টটা হবে, দেখেন আমাদের এই ডেফিনেশনে বলতেছে -x হবে। এই যে মাইনাসটা দিলাম, এক্স বলতে কি -5, তাহলে -5, তাহলে মাইনাসে প্লাস হয়ে গেল, রেজাল্টটা কি চলে আসলো? 5 চলে আসলো। আর যদি সেটা যদি 5 থাকতো,
তাহলে আপনি সরাসরি কি বলতেন 5ই বলতেন। ঠিক আছে, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমরা অনেক সময় বলি যে অ্যাবসোলিউট ভ্যালু থেকে কোনো মান বের হলে নেগেটিভ মান পজিটিভ হয়, পজিটিভ মান পজিটিভই হয়, এরকম একটা কথা বলি, কিন্তু আসলে ব্যাপারটা মানে ওই রকম ডেফিনেশনটা ওইভাবে না, ডেফিনেশনটা আপনার এইভাবে এসে থাকে। ঠিক আছে, আমরা কনসেপ্টগুলো ক্লিয়ার করব। তাহলে এ পর্যন্ত 3.12 এটা তো পজিটিভ মান, তাহলে আমি 3.12 লিখবো। এরপর দেন এখানে আছে 5 এর অ্যাবসোলিউট ভ্যালুর মান 5ই হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নোটাবিন আমরা বলতে পারি, দেখেন আপনি যখন -5 এর অ্যাবসোলিউট ভ্যালু বের করছেন তখন রেজাল্ট পেয়েছেন 5, যখন 5 এর ধনাত্মক মানের 5 এর অ্যাবসোলিউট ভ্যালু বের করেছেন তখন পেয়েছেন 5। তাহলে দুইটা মান সমান আসছে নাকি আসে নাই? তাহলে এটাকে যদি -x মনে করেন, এটাকে যদি x মনে করেন, তাহলে অ্যাবসোলিউট ভ্যালু অফ x, অ্যাবসোলিউট ভ্যালু অফ -x দুটো কি হবে? আমার সমান হবে। আশা করছি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা স্পেশাল ফাংশন সম্বন্ধে জেনে নিব, সেটা হচ্ছে আমাদের গস ফাংশন, যেটা আপনাদেরকে ফ্লোর ফাংশন পড়ানোর সময় বলেছিলাম যে আমরা এই ফ্লোর ফাংশনকে আমরা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনও বলে থাকি। সেটা আমরা এখন বিস্তারিত জেনে নিব। কি বলা হচ্ছে? লেট এক্স বি এ রিয়েল নাম্বার, এক্স একটি বাস্তব সংখ্যা, দেন উই ডিনোট বাই, সেটাকে এইভাবে ডিনোট করা হয়, সেটা আপনাদেরকে একটু আগেও বললাম যে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনকে এইভাবে ডিনোট করা হয় থাকে, দ্য গ্রেটেস্ট ইন্টিজার নট গ্রেটার দেন এক্স, অর্থাৎ এক্সের চেয়ে কী হবে না, বড় হবে না, মানে এক্সের চেয়ে ছোটো হবে বা সমান হবে। তো আমরা তো ফ্লোর ফাংশনের ক্ষেত্রে তো বলেছিলাম এক্সের থেকে ছোটো বা সমান হবে, সেটা তো আমার ফ্লোর ফাংশন ছিল, বলেছিলাম না? এই যে বলেছিলাম 3.12 তার ফ্লোর ফাংশন হচ্ছে 3, তাহলে এক্স থেকে তো বড় হয় নাই, এক্স থেকে তো ছোটো হয়েছে, সেটা তো আপনাদেরকে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে বলেছিলাম। তাহলে আমরা বুঝতে পেরেছি যে ফ্লোর ফাংশন আর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনটা বেসিকটা আসলে একই মিন করে থাকে। তাহলে আপনারা আশা করি উদাহরণগুলো নিজেরাই পারবেন দেখলে যে এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হবে 5, এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হবে 5, এটার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হবে 0। এই যে সব কনসেপ্ট আপনাদেরকে ফ্লোর ফাংশনের ক্ষেত্রে বলেছি, সব উদাহরণ আপনাদেরকে বলেছি, এই সেই উদাহরণগুলো এখানে এখন আবার আনতেছে। ক্লিয়ার? আচ্ছা, এটাকে বলা হয়, দেখেন এটাকে বলা হয় ডাবল গস ফাংশন অফ এক্স। এটা কি বলা হয়? ডাবল গস ফাংশন অফ এক্স, দুটো সমান হয়, মানে কোনো একটা বাস্তব মানকে গস ফাংশন করার পর যে রেজাল্টটা পাবো তাকে যদি ডাবল গস করে একই রেজাল্ট আমরা পাবো। আচ্ছা, এরপর দেন বলা হচ্ছে, আমরা একটু খেয়াল করবো এবার, ফর ইজ রিয়েল নাম্বার অফ এক্স উই ক্যান রাইট এক্স সমান গস ফাংশন অফ এক্স প্লাস এ। ব্যাপারটা আপনি একটু বুঝেন, উদাহরণ দিয়ে বলি। আমরা যদি লক্ষ্য করি এক্স সমান হবে গস ফাংশন অফ এক্স প্লাস আমার কি হবে, আমার এ হবে। এটা হচ্ছে কনসেপ্ট। আমার এখানে এ হচ্ছে, আমার হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট বলা হয়। কি বলা হয়? মানে মনে করেন 5.12, এখানে 0.12, এই 0.12 তো আমার বর্ণাংশ, দশমিক সংখ্যা না, সরি বর্ণাংশ বলছি, দশমিক সংখ্যা না, দশমিক পার্ট, এই জন্য ফ্র্যাকশনাল পার্ট বলা হয় আর কি। তাহলে আমরা বলতে পারি এটাকে আসলে দশমিককে আমি বর্ণাংশ রূপে প্রকাশ করতে পারি না? দশমিককে আমি বর্ণাংশ রূপে প্রকাশ করতে পারি না? অবশ্যই আমরা পারবো। তাহলে এটা হচ্ছে আমার ফ্র্যাকশনাল পার্ট। কি পার্ট? ফ্র্যাকশনাল পার্ট, মানে দশমিক পার্ট আর কি, ফ্র্যাকশনাল পার্ট বলা হয় তাকে। ক্লিয়ার? তাহলে দেখেন ব্যাপারটা একটু বুঝেন। আপনার কখনো মনে করেন এই এক্সট্রা পূর্ণ সংখ্যা চলে আসলো, আমরা দেখেছিলাম না 5-এর গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন হচ্ছে কি, মান কত, 5 না? দেখেছিলাম না? অবশ্যই দেখেছিলাম। তো তখন কি আপনার এ থাকবে? হয়তো আমরা অনেকে বুঝি নাই। আপনি 5কে বলতে পারেন 5 + 0, তখন এ এর মান কত হয়? 0 হয়। তাহলে আপনি বলেন, এবার আমরা একটা কনসেপ্ট এখানে দাঁড় করাতে পারতেছি, কখন আমার এই সত্যের মধ্যে এ এর মান 0 হবে? যদি সে এক্সটা যদি নিজেই কি হয়, পূর্ণ সংখ্যা হয়। এগুলো হচ্ছে ফর্মুলা, আসলে এগুলো আমরা ব্যবহার করে অঙ্ক করব, এগুলো মুখস্থ জিনিস না, আপনাকে একটু বুঝতে হবে, উদাহরণের সাপেক্ষে উদাহরণ দিয়ে বুঝতে হবে জিনিসগুলা। আপনি এর মান 0 মনে করেন, 5 + 0 তো লেখা যায়, 5 + 0 মানে তো 5, তাই না? হ্যাঁ, অবশ্যই বলতে পারি। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা হয় তখন কি আপনার দশমিক পার্টটা কি থাকবে নাকি থাকবে না? আশা করি আপনারা সবাই উত্তর দিবেন থাকবে না, কারণ এই ইন্টিজার মানের মধ্যে তো কখনো দশমিক থাকতে পারে না। তাহলে আমরা বলতে পারতেছি যে দেখেন x সমান
গস ফাংশন অফ এক্স প্লাসে হয় আর যেখানে 0 থেকে a এর মান 0 থেকে বড় বা তার সমান হবে এবং 1 থেকে ছোট হবে। ব্যাপারটা কি বুঝেছেন? এখানে কেন আমার সমান দেওয়া হয়েছে? কারণ আমার 0 এর সমান, যদি এটা ইন্টিজার হয় তখন সেটা 0 এর সমান হয়ে থাকে, এই জন্য সেই কথাটা বলা হয়েছে। এবং এই ইজ কল্ড ফ্র্যাকশনাল পার্ট বলা হয়ে থাকে। এরপর বলা হচ্ছে অফ এক্স অ্যান্ড গস ফাংশন অফ এক্স ইটস ইন্টিগ্রাল, এটা ইন্টিজার হবে, ইন্টিজার পার্ট। এটা কি পার্ট? ইন্টিজার পার্ট। আমরা একটু ক্লিয়ার করি। দেখেন, আপনি এক্স এর মান এখানে 5 বসান, তাহলে আপনি পাবেন এই যে এখানে পাচ্ছেন 5 সমান গস ফাংশন অফ 5 প্লাস 0। কারণ এই 5টা ইন্টিজার নাম্বার, তার কখনো ফ্র্যাকশনাল পার্ট থাকতে পারে না, দশমিক মান কখনো থাকতে পারে না, ওই জন্য এর মান 0। তাহলে দেখেন আপনার এক্স এর মান যা, গস ফাংশন অফ তার মানও কি তা, কখন? যদি সেটা ইন্টিজার নাম্বার হয়। আচ্ছা, ব্যাপারটা যদি কখনো এরকম হয়, যদি আপনার এরকম হয়, তাহলে ঘটনাটা কি ঘটবে বলেন তো? মনে করেন 5.12, তাহলে আপনার হবে এখানে 5 লিখবো, এখানে কত লিখবো? 0.12। তখন এর মান থাকবে নাকি থাকবে না? থাকবে। তাহলে এর মান কখন শূন্য হচ্ছে, বা আমি যদি শূন্য না বলি, ব্যাপারটা যদি এভাবে বলি, কখন এই দুইটা সমান হচ্ছে? যদি আমার এক্সট্রা ইন্টিজার নাম্বার হয়, তখন আমার বলতে পারি এক্স আর গস ফাংশন অফ এক্স কি সমান, আমরা বলতে পারি। এই যে আপনি এখান থেকে উদাহরণের সাপেক্ষে বলতে পারতেছেন কথাটা, এই জন্য কথাটা এখানে বললাম যে আমার এক্স এবং গস ফাংশন অফ এক্স দুটাই তখন কি হবে? সমান হবে, যদি কি হয়? এটা ইন্টিজার হয়, ইন্টিজার পার্ট হয়। দাস ইট ফলোস দ্যাট, এটা ফলো করে আমার এক্স মাইনাস 1 লেস দেন, এটা ফলো করে। এখন হয়তো আমরা এটা বুঝি নাই, আমরা উদাহরণ বলি। এক্সের মান মনে করেন 5.25, তাহলে আপনি এখান থেকে এক্স মাইনাস 1 বের করেন তো 5.25 থেকে 1 বিয়োগ করেন 4.25। আবার তার গস ফাংশনটা বের করেন তো, তার গস ফাংশন 5ই হবে। তাহলে আমরা বলতে পারতেছি, দেখেন আমরা এখান থেকে বলতে পারতেছি 4.25 থেকে আমার 5 বড়, আবার 5 থেকে 5.25 বড়। স্যার আবারও বলতেছি, 4.25 থেকে 5 বড়, 5 থেকে 5.25 বড়। তাহলে আমরা বলতে পারতেছি এক্স মাইনাস 1 থেকে আমার গস ফাংশন অফ এক্স বড়, আবার গস ফাংশন অফ এক্স থেকে আমার এক্স বড়। বলতে পারতেছি না? এই যে আমরা এই কথাটা আমরা বলতে পারতেছি, যে আমরা এটাই বলতে পারতেছি। আশা করি আপনারা এই ব্যাপারটি, কনসেপ্টটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আজকে আপনাদের সাথে যে স্পেশাল ফাংশনগুলো নিয়ে আলোচনা করলাম, ফ্লোর ফাংশন, সিলিং ফাংশন, অ্যাবসোলিউট ভ্যালু ফাংশন, তারপর দেন আমরা গস ফাংশন নিয়ে আলোচনা করেছি। এই ফাংশনগুলো আপনারা অবশ্যই প্রত্যেকটা কনসেপ্ট কী করে রাখবেন? খাতায় নোট করার মাধ্যমে নিজেকে আত্মস্থ করে নেবেন। এবং এই একই কনসেপ্টগুলো কিন্তু আমাদের সামনে থিওরাম যে আমরা সলভ করব, ম্যাথ সলভ করব, সেখানে কিন্তু স্যার আমাদের 100% কাজে লাগবে। এই জন্য আমাদেরকে অবশ্যই আজকের পর্বটি খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদের এই অধ্যায়ের শুরুর বেসিকটা কিন্তু আমাদের জানা না থাকলে আমরা সামনের ম্যাথগুলো এবং থিওরামগুলো আমরা বুঝতে অসুবিধায় সম্মুখীন হব। এই জন্য আমরা আজকের পর্বটি প্রয়োজনে আপনারা এই ভিডিওটি 2-3 বার দেখেন, কোনো সমস্যা নাই। 2-3 বার দেখে হলেও আপনি নিজেকে কী করেন? ক্লিয়ার করেন। আর আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি এবং শেখানোর চেষ্টা করেছি, সেভাবে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন, অবশ্যই বলবো আপনার জিনিসগুলো খুব ক্লিয়ারলিভাবে, স্মার্টলিভাবে আপনার নিজে জানা হয়ে যাবে। তাহলে আশা করছি আপনারা ক্লাসটি দেখে উপকৃত হয়েছেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আন্তরিক ধন্যবাদ সবাইকে।